আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাগলের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ভোকেশনালের 2021 সালের পরীক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে আমাদের পদার্থবিজ্ঞান বিষয়ে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো এবং বাড়িতে থেকে স্বাস্থ্যবিধি মেনে আগামী এসএসসি পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ। তো তোমরা ইতিমধ্যে নিশ্চয়ই সরকার প্রদত্ত এই করোনা পরিস্থিতির কারণে যে এসএসসি পরীক্ষার যে সংক্ষিপ্ত সিলেবাস সেটা নিশ্চয়ই তোমরা সবাই পেয়ে গেছো। তো আমি প্রথমে তোমাদের পদার্থবিজ্ঞানের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে একটু আলোচনা করব, এরপরে আমরা চলে যাব তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের 13 অধ্যায়ের আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স এর তেজস্ক্রিয়তা নিয়ে আলোচনায় আমি চলে যাব। তো প্রথমে আসো আমরা একটু সংক্ষিপ্ত সিলেবাসের উপর আলোচনা করি। প্রথমে আমাদের যে অধ্যায়টি রয়েছে পদার্থবিজ্ঞানে, আলোকবিদ্যা থেকে আলোর প্রতিফলন, আলোকবিদ্যা থেকে আলোর প্রতিফলন অধ্যায় তোমাদের সিলেবাসে আছে। আর এটা আমরা বছরের শুরুতে আলোচনা করেছি। এখান থেকে আছে আলোর প্রতিফলন ব্যাখ্যা, প্রতিফলন সূত্র, দর্পণের ব্যাখ্যা, আলোর রশ্মির ক্রিয়ারেখা অঙ্কন করা, প্রতিবিম্ব ব্যাখ্যা করা। এরপরে আছে তোমাদের আলোর প্রতিসরণ, যেটা নবম অধ্যায় তোমাদের বইয়ে, নবম অধ্যায় আলোর প্রতিসরণ। এখান থেকেও আমরা আলোচনা করেছি প্রতিসরণ এবং প্রতিসরণের সূত্র, প্রতিসরাঙ্ক, লেন্স এবং এর প্রকারভেদ, লেন্সের ক্ষমতা, এগুলি আলোচনা হয়ে গেছে। তারপরে হলো তড়িৎবিদ্যা ও চৌম্বক ক্রিয়া, তড়িৎবিদ্যা ও চৌম্বক ক্রিয়া, বিদ্যুৎ চৌম্বক ক্রিয়া 12 অধ্যায়। এখানে রয়েছে তোমার পরমাণুর গঠনের ভিত্তিতে আধান সৃষ্টির মৌলিক ধারণা, ঘর্ষণ ও আবেশ প্রক্রিয়া, আধান সৃষ্টি, কুলম্বের সূত্র, তড়িৎ বল পরিমাপ করা, এগুলি নিয়ে আলোচনা। তারপর হচ্ছে তোমার এগুলি গেল স্থির তড়িৎ থেকে। আর চলতড়িৎ থেকে আছে তোমার 11 অধ্যায়। চলতড়িৎ থেকে রয়েছে স্থির বিদ্যুৎ হতে চলতড়িৎ সৃষ্টি, প্রদর্শন, পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী, তারপরে ওহমের সূত্র ব্যাখ্যা করা। এরপরে তোমার রয়েছে 13 অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স, তেজস্ক্রিয়তা ব্যাখ্যা করা, আলফা, বিটা ও গামা রশ্মির বৈশিষ্ট্য, ব্যবহার, অ্যানালগ ডিজিটাল ইলেকট্রনিক্সের পার্থক্য। আর সর্বশেষ রয়েছে 14 অধ্যায় জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান। এখান থেকে রয়েছে চিকিৎসা বিজ্ঞানের রোগ নির্ণয়ে ব্যবহৃত যন্ত্রপাতি সম্পর্কে পদার্থবিজ্ঞানের ধারণা ও তত্ত্বের ব্যবহার, আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহার ফলে সৃষ্ট স্বাস্থ্য সমস্যা প্রতিরোধের কৌশল, রোগ নির্ণয় বিজ্ঞান ও প্রযুক্তির প্রশংসা। এগুলি হলো তোমার তত্ত্বীয় আলোচনা। তত্ত্বীয় পরীক্ষা হবে 75 নম্বরের, আর ব্যবহারিক পরীক্ষা হবে তোমরা জানো 25 নম্বরের। সেখান থেকে তোমাদের মাত্র 3টি পরীক্ষণ বা এক্সপেরিমেন্ট দেওয়া হয়েছে। অবতল দর্পণ ব্যবহার করে প্রতিবিম্ব সৃষ্ট ও প্রদর্শন, উত্তল লেন্স ব্যবহার করে প্রতিবিম্ব সৃষ্টি ও প্রদর্শন, আর ঘর্ষণ ও আবেশ আধান সৃষ্টি। এই 3টি পরীক্ষণ বা এক্সপেরিমেন্ট রয়েছে প্র্যাকটিক্যালের জন্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা চলো আমাদের বইয়ে ফিরে যাই। 13 অধ্যায়। আশা করি সবাই বই খাতা নিয়ে বসেছ। যদি কেউ বই খাতা নিয়ে না থাকো তাহলে দ্রুত তোমরা পদার্থবিজ্ঞান বই এবং খাতা নিয়ে বসো।
এবং বইয়ের পদার্থবিজ্ঞান বইয়ের ত্রয়োদশ অধ্যায় 355 পৃষ্ঠা সবাই বের করো। 355 পৃষ্ঠা, আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স। এর মধ্যে থেকে আজকে আমাদের আলোচনা হলো আধুনিক পদার্থবিজ্ঞানের ভিতরে তেজস্ক্রিয়তা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা তেজস্ক্রিয়তা আলোচনার আগে আমাদের কিন্তু একটা জিনিস জানতে হবে, সেটা হলো তোমার তেজস্ক্রিয়তা জানার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হলো পদার্থের পরমাণুর গঠনটা কিন্তু আমাদের আগে জানতে হবে। কেমন? পদার্থের পরমাণুর গঠন। তুমি যদি পদার্থের পরমাণুর গঠন জানতে পারো তাহলে তেজস্ক্রিয়তা বোঝা তোমাদের সহজ। পদার্থের পরমাণুর গঠন যদি তুমি না বোঝো, তেজস্ক্রিয়তা কিন্তু তুমি বুঝবে না। হ্যাঁ, তোমরা নিচের ক্লাসে পড়েছো পদার্থের গঠন সম্পর্কে, যে একটি পদার্থ অসংখ্য ছোট ছোট কণা দিয়ে গঠিত। শেষ পর্যন্ত তুমি ভাঙতে ভাঙতে যখন দেখবে যে ওই পদার্থ একদম ক্ষুদ্রতম এমন একটা অংশ যেটা স্বাধীনভাবে থাকতে পারে, সেটাকে তুমি বলছো কি অণু, তাই না? আর যখন স্বাধীনভাবেও থাকতে পারছে না, সেটা কিন্তু কি পরমাণু। আর এই পরমাণু, আচ্ছা, অণু যে স্বাধীনভাবে থাকতে পারে, এই অণুর ভিতরে আবার একাধিক কণা থাকতে পারে বা একই রকম কণা থাকতে পারে, একাধিক রকমের কণা, একাধিক পরমাণু নিয়ে কিন্তু অণু। তো একাধিক পরমাণু যদি একরকম হয়, তখন আমরা সে পদার্থ কি বলি? মৌলিক পদার্থ। আর ওই একাধিক পরমাণু যদি ভিন্ন ভিন্ন রকম হয়, তখন সে পদার্থকে আমরা বলি যৌগিক পদার্থ। তো এখন আসো, এই যে অণুকে ভাঙলে যে আমি ক্ষুদ্রতম কণা পাচ্ছি যেটা স্বাধীনভাবে থাকতে পারে না, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি পরমাণু। ঠিক আছে? তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যেটা স্বাধীনভাবে থাকতে পারে না, এটাকে বলছি আমরা পরমাণু। এটা এইগুলি তোমার নিচের ক্লাসে পড়েছে। এখন আসো, এই পরমাণুর ভিতরে আবার কি থাকে, এটাও কিন্তু তোমাদের মনে থাকার কথা। এটাও আলোচনা হয়েছে। হ্যাঁ, 7-8 আলোচনা হয়ে গেছে অলরেডি, 9-ও তোমরা পড়েছ। তো পরমাণুর ভিতরে আবার কি থাকে? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন থাকে। পরমাণুর ভিতরে কি থাকে? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। তো এখন এই মাঝখানে, পরমাণুর মাঝখানে কি থাকে? প্রোটন এবং নিউট্রন। প্রোটন এবং নিউট্রন। এই প্রোটন এবং নিউট্রনের একদম মাঝের অংশ থাকে, অর্থাৎ কেন্দ্রে থাকে, এটাকে বলে নিউক্লিয়াস। এই প্রোটন নিউট্রন মিলিয়ে যে পরমাণুর কেন্দ্রে যে অংশটা দখল করে তাকে বলা হচ্ছে কি নিউক্লিয়াস, পরমাণু নিউক্লিয়াস। কেমন? এখন পরমাণুর নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে, ঠিক ততগুলো ইলেকট্রন কিন্তু নিউক্লিয়াসেরকে ঘিরে ঘুরতে থাকে। নিউক্লিয়াসের ব্যাসার্ধ পরমাণুর ব্যাসার্ধ থেকে প্রায় 1,00,000 গুণ ছোট। তার মানে কি, নিউক্লিয়াসের ব্যাসার্ধের থেকে পরমাণুর মূল ব্যাসার্ধ 1,00,000 গুণ বড়। নিউক্লিয়াস কিন্তু অল্প জায়গা জুড়ে থাকে, আর মূল পরমাণুর ব্যাসার্ধ, অর্থাৎ যে ব্যাসার্ধ, যে তোমার অংশ জুড়ে ইলেকট্রন ঘুরতে থাকে, হ্যাঁ, তার ব্যাসার্ধ কিন্তু অনেক বেশি। নিউক্লিয়াসের ব্যাসার্ধ তুলনায় প্রায় 1,00,000 গুণ বড়। তো নিউক্লিয়াসের আকার খুবই ছোট হলেও এটা পরমাণুর কিন্তু মূল ভরটি আসলে নিউক্লিয়াসেরই ভর, কারণ প্রোটন আর নিউট্রনের কিন্তু সাধারণত মূল ভরটা থাকে, আর ইলেকট্রন খুবই হালকা। হ্যাঁ, ইলেকট্রনের ভর প্রোটন কিংবা নিউট্রনের ভর থেকে প্রায় 1800 গুণ কম। তার মানে ইলেকট্রনের ভরের তুলনায় প্রোটন কিংবা নিউট্রন 1800 গুণ বেশি ভারী। আরও তোমরা জেনেছ যে প্রোটন পজিটিভ চার্জযুক্ত, অর্থাৎ ধনাত্মক আধান। তাই শুধু প্রোটন দিয়ে নিউক্লিয়াস তৈরি হতে পারে না, কারণ এক জাতীয় চার্জ যদি একদম কাছাকাছি থাকে তাহলে বিকর্ষণে প্রোটনগুলো ছিটকে যাবে। তো কাজেই অনেকগুলি প্রোটন সংখ্যা যখন বেড়ে যায় তাহলে অবশ্যই সেখানে কি লাগে, তার
তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করার জন্য নিউক্লিয়াসের প্রয়োজন হয়, নিউট্রনের প্রয়োজন হয়। তো এই জন্য নিউক্লিয়াসের ভেতরে প্রোটনের সাথে চার্জিং নিউট্রনও থাকে। কি থাকে? চার্জিং নিউট্রন থাকে। নিউট্রন আর প্রোটন মিলে প্রবল শক্তিশালী নিউক্লিয়ার বলের আকর্ষণে নিউক্লিয়াসগুলি স্থিতিশীল থাকতে পারে। তাহলে পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? প্রোটন এবং নিউট্রন। এবং প্রবল শক্তিশালী নিউক্লিয়ার বলের আকর্ষণে নিউক্লিয়াসগুলো কিন্তু স্থিতিশীল থাকে। আর বাইরে ইলেকট্রনিক চার্জ তো থাকেই, যার ফলে একটা প্রবল শক্তিশালী নিউক্লিয়ার বলের মাধ্যমে কিন্তু তারা নিউক্লিয়াসটি স্থিতিশীল থাকে। সাধারণ হাইড্রোজেনের কেন্দ্রে একটি মাত্র প্রোটন থাকে। প্রোটন থাকলেও বাড়তি একটি কিংবা দুটি নিউট্রন সহ হাইড্রোজেনের নিউক্লিয়াসও রয়েছে। হ্যাঁ, এ সম্পর্কে তোমরা পড়েছ। তোমার আইসোটোপ এর ধারণা তোমরা কিন্তু পেয়েছ। অর্থাৎ একই পদার্থের পরমাণুর নিউক্লিয়াসে কিন্তু প্রোটন সংখ্যা নির্দিষ্ট থাকলেও নিউট্রন সংখ্যা কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে। যে তখন ওই পদার্থের এই বিভিন্ন রূপকে তখন কিন্তু আমরা বলি আইসোটোপ। নিউক্লিয়াসের বিভিন্ন অবস্থাকে হ্যাঁ আইসোটোপ বলি। নিউক্লিয়াসের ভেতর প্রোটন সংখ্যা বাড়ার সাথে সাথে সেটাকে স্থিতিশীল রাখার জন্য নিউট্রনের সংখ্যাও কিন্তু বেড়ে যেতে পারে। কিন্তু তারপরেও নিউক্লিয়াসের ভিতরে প্রোটনের সংখ্যা 82 যদি অতিক্রম করে, এটা সাধারণ অবস্থা আর কি, যে প্রোটন সংখ্যা যদি 82-র চেয়ে বেশি হয় তখন কিন্তু নিউক্লিয়াসগুলো স্থিতিশীল থাকতে পারে না, অস্থিতিশীল হয়ে যায়। এর নিচেও এর কম সংখ্যক প্রোটন থাকা সত্ত্বেও অনেক সময় নিউক্লিয়াস অস্থিতিশীল হয়ে যায়, সেটা হলো ব্যতিক্রম। কিন্তু সাধারণ অবস্থায় 82-র চেয়ে বেশি হলেই ওই পদার্থটি অস্থিতিশীল হয়ে যায়, নিউক্লিয়াসটা অস্থিতিশীল হয়ে যায় যখন প্রোটন সংখ্যা 82-র চেয়ে বেশি হয়। তো অস্থিতিশীল নিউক্লিয়াসগুলো কোনো এক ধরনের বিকিরণ করে স্থিতিশীল হওয়ার চেষ্টা করে। অর্থাৎ নিউক্লিয়াস যখন ভারী হয়ে যায়, 82-র চেয়ে বেশি প্রোটন যুক্ত হয়ে যায়, তখন সেই নিউক্লিয়াসগুলো অস্থিতিশীল হয় এবং তাকে স্থিতিশীলতা ধরে রাখার জন্য সেই নিউক্লিয়াস থেকে এক ধরনের রশ্মি কী হয়? বিকিরণ হয়। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটিকেই বলা হয় তেজস্ক্রিয়তা। নিউক্লিয়াসের ভেতর থেকে যে বিকিরণটা বের হয় সেটাকে বলে তেজস্ক্রিয় রশ্মি। তাহলে আমরা কি জানলাম? যে কোনো মৌলিক পদার্থের নিউক্লিয়াসের ভিতরে যদি প্রোটন সংখ্যা 82-এর চেয়ে বেশি হয় তখন সেটা কী হয়ে যায়? নিউক্লিয়াসটি অস্থিতিশীল হয়ে যায়। আবার কখনো কখনো এর কমেও কম হওয়া সত্ত্বেও নিউক্লিয়াসগুলো অস্থিতিশীল হয়ে যায়। তো এই অস্থিতিশীল নিউক্লিয়াসগুলো কোনো এক ধরনের বিকিরণ করে স্থিতিশীল হওয়ার চেষ্টা করে। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটিকে বলা হয় তেজস্ক্রিয়তা। আর নিউক্লিয়াসের ভিতর থেকে যে বিকিরণটা বের হয় সেটাকে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি। ইংরেজিতে এটাকে বলা হয় রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা। আর যে রশ্মিটা বের হয় সেটাকে বলা হচ্ছে রেডিও অ্যাক্টিভ রে। আর রে মানে রশ্মি। তো নিউক্লিয়াসের ভেতরে প্রোটনের সংখ্যা এই যে তোমার পরিবর্তনের কারণে যে তেজস্ক্রিয়তা হচ্ছে, কেমন? তো এটা ছাড়াও আমরা কিছু উদাহরণ দেখো যে আইসোটোপের যে ধারণা আমরা পেয়েছি, হ্যাঁ, কোনো একটি মৌলের একটি আইসোটোপ স্থিতিশীল হতে পারে, আবার সেই মৌলের অন্য একটি আইসোটোপ অস্থিতিশীল তেজস্ক্রিয় হতে পারে। ওই 82-র চেয়ে বেশি না হওয়া সত্ত্বেও, 82 কম হওয়া সত্ত্বেও কোনো মৌলিক পদার্থের ক্ষেত্রে একাধিক আইসোটোপ যখন থাকে, তো কোনো আইসোটোপ স্থিতিশীল থাকে, কোনো আইসোটোপ অস্থিতিশীল হয়ে যায়, যদিও তাদের ভর এত নয়, প্রোটন সংখ্যা এত বেশি নয়, বেশি সমান নয়। যেমন উদাহরণস্বরূপ দেখো, কার্বনের ক্ষেত্রে দেখো C12, এর নিচেরটা কিন্তু ভর বোঝাচ্ছে, অর্থাৎ প্রোটন এবং নিউট্রন মিলে তো ভর সংখ্যা তোমরা জানো।
প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা মিলে ভর সংখ্যা। তো C12 তিনটে কিন্তু কার্বন, কিন্তু কার্বনের তিনটে আইসোটোপ। প্রোটন সংখ্যা উভয় ক্ষেত্রে সবগুলির ক্ষেত্রে কিন্তু 6টি প্রোটন। কারণ তোমরা জানো যে একই মৌলের ভিন্ন আইসোটোপ থাকতে পারে, ঠিক আছে, সেটা শুধু নিউট্রন সংখ্যার ভিন্নতার কারণে, কিন্তু প্রোটন সংখ্যা কিন্তু একই থাকতে হবে। তাহলে এখানে C12 যেটা কার্বনের একটা আইসোটোপ, তো প্রোটন থেকে 6টি কিন্তু নিউট্রন 6টি। C13 কিন্তু প্রোটন 6টি কিন্তু নিউট্রন 7টি, আর C14 প্রোটন 6টি ঠিকই কিন্তু নিউট্রন 8টি। এই যে 3টি আইসোটোপ কার্বনের ক্ষেত্রে এখানে C14 অর্থাৎ যেখানে 8টি নিউট্রন থাকে, এটা কিন্তু অস্থিতিশীল বা তেজস্ক্রিয়। হ্যাঁ, 1996 সালে হেনরি বেকেরেল নামক বিজ্ঞানী প্রথম ইউরেনিয়াম থেকে, ইউরেনিয়াম একটা ভারী ধাতু, তেজস্ক্রিয় ধাতু, তো ইউরেনিয়াম থেকে তেজস্ক্রিয় রশ্মির অস্তিত্ব প্রমাণ করে। পরবর্তীতে আর্নেস্ট রাদারফোর্ড, পিয়ারে কুরি, মেরি কুরি এবং অন্যান্য বিজ্ঞানীরা অন্যান্য মৌলের তেজস্ক্রিয়তা আবিষ্কার করে। এটি বাইরের চাপ, তাপ, বৈদ্যুতিক বা চৌম্বক ক্ষেত্র দিয়ে কোনোভাবে প্রবাহিত বা নিয়ন্ত্রণ করা যায় না। তাহলে আমরা কি জানলাম যে এই যে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ হওয়া, যে ঘটনাটিকে তেজস্ক্রিয়তা বলা হয়, এই ভারী মৌলের এই যে বৈশিষ্ট্যটি, যে তেজস্ক্রিয়তা বলা হয়, এটা কিন্তু বাইরে কোনো চাপের দ্বারা, তাপ প্রয়োগের দ্বারা, বৈদ্যুতিক ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র প্রয়োগের দ্বারা কিন্তু প্রভাবিত করা যায় না। কাজে এটি একটি নিউক্লিয় ঘটনা হিসেবে মেনে নেওয়া হয়। কি ঘটনা হলো? নিউক্লিয় ঘটনা। তা শুধু তাই নয়, তেজস্ক্রিয়তার কারণে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়ে নিউক্লিয়াসের গঠন পরিবর্তিত হয়ে সেটি কিন্তু ভিন্ন একটি মৌলে রূপান্তরিত হয়ে যায়, সেটাও লক্ষ্য করা হয়েছে। অর্থাৎ নিউক্লিয়াস যেহেতু ভেঙে যায়, তো প্রোটন সংখ্যা পরিবর্তন হয়ে যায়, আর প্রোটন সংখ্যা পরিবর্তন হয়ে গেলে ভিন্ন মৌলে রূপান্তর হয়ে যায়। হ্যাঁ, ভিন্ন মৌলে রূপান্তর হয়। নিউক্লিয়াস থেকে যে 3টি প্রধান, আর এই যে তেজস্ক্রিয়তার ঘটনার কারণে নিউক্লিয়াস থেকে 3টি প্রধান তেজস্ক্রিয় রশ্মি বের হয়। সেগুলো হচ্ছে আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি। হ্যাঁ, আলফা, বিটা এবং গামা রশ্মি। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে এই রশ্মিগুলি নিয়ে আলোচনা করবো। আজকে আমরা এখানেই শেষ করতে চাই। তো বাড়িতে আবার একটু ভালো করে দেখবে ইনশাআল্লাহ। তো তোমাদের ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ।